মাত্র 72টা প্রশ্ন দাগিয়ে আমি কিভাবে আমার গুচ্ছ ভর্তি পরীক্ষায় টপ ইউনিভার্সিটিতে একদম টপ পজিশনের টপ সাবজেক্টগুলোতে আমি চান্স পেয়েছিলাম। তো আমার সময়টা ছিল হচ্ছে তোমার তখন 2020-21 সেশন, যখন থেকে সর্বপ্রথম গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষাটা শুরু হয় এবং আমি সেই সেশনের শিক্ষার্থী। তো আমার সেশনে আমার এখনো মনে আছে আমি ভর্তি পরীক্ষায় মাত্র 72টা কোয়েশ্চান আমি দাগিয়ে আসছিলাম। তো আমি আমার প্রত্যেকটা এক্সামে যেটা করতাম, আমি লাস্ট পর্যন্ত কয়টা অ্যান্সার করে আসছি সেটা আমি একটু কাউন্ট করে রাখতাম। সিমিলারলি আমার গুচ্ছ ভর্তি পরীক্ষা আমার ওভারঅল আমার 72টা কোয়েশ্চেন দাগানো ছিল এবং আমার রেজাল্টে যে পজিশনটা ছিল বা যে মার্কটা আসছিল সেই মার্ক আমার জগন্নাথের পজিশন ছিল হচ্ছে 471তম, এবং সেখানে আমি বায়োলজিক্যাল ফ্যাকাল্টির একদম টপ ক্যাটাগরি সাবজেক্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ আমি চান্স পেয়েছিলাম এবং একটা সেমিস্টার আমি কন্টিনিউ করেছিলাম ওখানে। তারপর সাস্টের কথা যদি চিন্তা করো, ওখানে আমার পজিশন ছিল 1107, ওখানেও আমার বায়োলজিক্যাল ফ্যাকাল্টির একদম টপ ক্যাটাগরি যে সাবজেক্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার আমার সুযোগ ছিল। তারপর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটাতে আমি অ্যাপ্লাই করছিলাম এবং ওখানে হচ্ছে আমার মার্ক ছিল, আমার পজিশন ছিল 93তম, ওখানে আমি ভর্তি হলে আমি ফার্মেসি সাবজেক্টটা পেয়ে যেতাম। তাহলে আমি তিনটাতে অ্যাপ্লাই করছিলাম, আর বাকিগুলোতে যদি অ্যাপ্লাই করতাম মোটামুটি সবগুলোতে 50 বা তোমার হচ্ছে 20 এই পজিশনগুলোর মধ্যেই কিন্তু আমার থাকতো। তাহলে চিন্তা করো আমি যেখানে 72টা প্রশ্ন দাগিয়ে এত ভালো সাবজেক্টগুলোতে চান্স পাওয়ার সুযোগ ছিল, সেখানে অনেকেই দেখবো ভাইয়া 85, 90, 95টা দাগিয়েও কিন্তু তারা চান্স পর্যন্ত পায় না। তাহলে আমি কোন স্ট্র্যাটেজিতে আসলে আমি আমার গুচ্ছ ভর্তি পরীক্ষায় আমি আসলে কোয়েশ্চেনগুলো দাগিয়েছিলাম এবং আমার এত ভালো পজিশনটা আসছিল, তোমার সাথে আমি সেটাই আমি এখানে শেয়ার করব। দেখো, আশা করি তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এটা। তো তোমরা একটু খেয়াল করে দেখো, আমি যদি আমার গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্টটা একটু দেখাই, যে আমাদের 20-21 সেশনের কথা যদি তোমরা চিন্তা করো, ওই সেশনে কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে হার্ড কোয়েশ্চেন হচ্ছে 20-21 এর কোয়েশ্চেনটা। তো ওই সেশনে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল। যেমন বায়োলজিতে 20-এর মধ্যে আমি পেয়েছিলাম কত, 17.75, খুবই ভালো মার্ক কিন্তু এটা। আবার রসায়নের ক্ষেত্রে আসো, এখানে আমি 20-এর মধ্যে পেয়েছিলাম কত, মাত্র 9.75 মার্ক, যেটা আমার 50% চেয়েও কিন্তু ভাইয়া কম মার্ক। তারপরে সব পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে আমার ছিল হচ্ছে কত, 20-এর মধ্যে 7.5, এটা একদমই খারাপ মার্ক। তারপর আইসিটিতে 20-এর মধ্যে আমার 13.5 ছিল, মোটামুটি ভালো মার্কই বলা চলে। বাংলাতে দেখো ভাইয়া 10-এর মধ্যে মাত্র 2.25, খুবই খুবই লেভেলে খারাপ মার্ক। তারপর ইংরেজিতে আসা 10-এর মধ্যে 9 মার্ক। তাহলে আমি যদি এখানে একটা সার্ভে করি, তুমি দেখবা আমার বায়োলজি এবং কি ইংরেজি, আমার দুইটা সাবজেক্টে একদম কি সুপার লেভেলের মার্ক, একদম সুপারব না, একদম সুপার মার্ক, তাই না? একটা সাবজেক্ট হচ্ছে কি আমি বলতে পারি কি এভারেজ মার্ক, সেটা কি আইসিটি। তার মানে আইসিটিতে আমার মার্কটা কি ছিল ভাইয়া, এভারেজ লেভেলের একটা মার্ক ছিল। এরপর আসো আমার বাকি যে তিনটা সাবজেক্ট ছিল, বাকি তিনটা সাবজেক্ট যেমন আমার কেমিস্ট্রি, ফিজিক্স এন্ড হচ্ছে বাংলা, এই তিনটা সাবজেক্টে আমার মার্কগুলো একদম ডিজাস্টার ছিল, তাই না? একদম ডিজাস্টার। তাহলে এই যে তোমার আমার টোটাল মার্ক আসছিল কত, 59.75, যেখানে আমি কোয়েশ্চেন আনসার করছিলাম টোটাল 72টা, এবং এখান থেকে আমার এই পজিশনে এই সাবজেক্টগুলো আমার আসছিল বা এগুলোতে ভর্তি হওয়ার সুযোগ ছিল, যদিও আমি এখানে কন্টিনিউ করছিলাম একটা সেমিস্টার। এখন ভাইয়া কথা হচ্ছে যে আমি আসলে কিভাবে তিনটা সাবজেক্টে এত খারাপ করেও এবং মাত্র 72টা দাগিয়েও আমি কিভাবে আসলে এই মার্কটা এনশিওর করছিলাম এবং আমি কিভাবে এই সাবজেক্টগুলোতে চান্স পেয়েছিলাম, সেই স্ট্র্যাটেজিতে আমি শেয়ার করব। বিশ্বাস করো তোমার এত পরিমাণে কাজে দিবে ইনশাল্লাহ, তুমি যদি এটা ফলো করতে পারো। এবং এটা আমার এতদিন পর্যন্ত আমার এই কথাগুলো যারা ফলো করছে তারা আলহামদুলিল্লাহ ভালো একটা ফিডব্যাক পাইছে। আচ্ছা, কোন স্ট্র্যাটেজিতে আমি এই জায়গায় ভালোটা করছি? প্রথমত আসো, আমার গুচ্ছ ভর্তি পরীক্ষার আগে আমার যেটা স্ট্র্যাটেজি ছিল বা আমার যে এনভায়রনমেন্টটা কেমন ছিল, তো সেটা হচ্ছে আমি খুবই টেনশন ফ্রি ছিলাম। আমার এখনো মনে আছে আমার গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্র ছিল হচ্ছে আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, যেটা আছে বাকৃবির আন্ডার একটা বাকৃবিতে ক্যাম্পাস একটা কলেজ আছে, ওখানে কেন্দ্র ছিল। তো আমার ঢাকা থেকে আমার কলেজ ফ্রেন্ডরা আসছিল, তো কলেজ ফ্রেন্ডরা আসায় হচ্ছে কি ওদিন ওরা আমার বাসায় ছিল। তো নর্মালি কোন একটা এক্সামের আগে আমরা যেটা করি, সকাল সকাল ঘুমিয়ে যায়, তো ঘুমিয়ে গিয়ে হচ্ছে তারপর মানে তোমার এটা করতে হবে সেটা করতে হবে, কত রুলস, তাই না? তো আমার গুচ্ছ ভর্তি পরীক্ষার আগে আমি যেটা করছিলাম, অনেক রাত জাগছিলাম এবং যেটা করছিলাম আমরা বন্ধু বান্ধব মিলে আড্ডা দিচ্ছিলাম, ছাদে গান গাইতেছিলাম। তো এইভাবে করে করে কি একদম সবাই মিলে একটা রুমে ঘুমাই গেছিলাম। তো এটা ছিল হচ্ছে একদম আমার টেনশন ফ্রি। তার মানে বন্ধু বান্ধব আসছে, আমার পরীক্ষা নিয়েও তেমন কোনো টেনশন ছিল না, একদম রিল্যাক্সে 2টা-2:30টার দিকে মনে ঘুমাইছিলাম। তারপর সকালে উঠছি। তো নর্মালি আমি যখন মেডিকেলে ভর্তি পরীক্ষা দেই, আমি দেখতাম ভাইয়ারা পোস্ট করতো তখনকার সময় যে সকাল উঠে গোসল করবা, সকাল উঠে মিষ্টি খাবা, এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না, মিষ্টি খেলে গ্লুকোজ বাড়বে, আরো ভাই কত কি। তো আমি এগুলো মেনটেন করছিলাম এবং এত পরিমাণে টেনশন ছিলাম মেডিকেল পরীক্ষার সময়, যখন আমি একটা সুন্দর করে বাস খেয়ে চলে আসছিলাম। বাট আমার গুচ্ছ ভর্তি পরীক্ষায় তুমি চিন্তা করতে পারবে না, আমি সকালে খেয়ে পর্যন্ত যাইনি। তো আমরা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে গিয়ে তখন হচ্ছে আমরা তিনজন বন্ধু মিলে একটা বিস্কুট নিলাম, বিস্কুটের প্যাকেট নিয়ে তিনজন মিলে খেয়ে কোনো রকম একটা পানি খেয়ে সুন্দর করে পরীক্ষার হলে ঢুকলাম। একদম পরীক্ষার আগে কোনো টেনশন নাই, কোনো বই ধরার টাইম নাই, খুবই রিল্যাক্স।
তাহলে এটা ছিল হচ্ছে কি আমার টেনশন ফ্রি থাকা। এখন আমি তোমাকে এটা বলবো না যে তুমিও এই কাজগুলো করো, এই কাজগুলো করা লাগবে না, তবে এটাই আমি বলবো যে পরীক্ষার আগের সময়টাতে ভাইয়া একদমই টেনশন ফ্রি থাকবা, কোনো এক্সট্রা টেনশনের দরকার নাই। তুমি জাস্ট পরীক্ষার হলে যাবা, তুমি যতটুকু পারো ততটুকু তুমি অ্যাপ্লাই করে আসবা, চান্স পাইলে পাবা, না পাইলে নাই। এরকম একটা মেন্টালিটি নিয়ে যদি পরীক্ষার হলে ঢুকতে পারো তখন দেখবো তোমার পরীক্ষাটাই ভালো হবে। সেকেন্ডলি আসো মাথা ঠান্ডা রেখে এক্সাম দাও। আমি ভাইয়া এই কাজটা খুবই করতাম। আমার গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় আমি যেটা করছিলাম যে আমার কোশ্চেনটা খুবই হার্ড ছিল, মানে 20-21 সেশনের কোশ্চেন তুমি চাইলে এখন দেখতে পারো, গুচ্ছের ইতিহাসে সব থেকে হার্ড কোশ্চেন ছিল, যার জন্য এখানে 37-38 মার্কে পর্যন্ত স্টুডেন্টরা কিন্তু ওই সময় চান্স পাইছে। তাহলে চিন্তা করো আমি পরীক্ষার হলে কোশ্চেনটা অনেক টাফ ছিল, বাট আমার মাথাটা ছিল একদম ঠান্ডা, আমি কোনো টেনশন করতেছিলাম না। তো মাথা ঠান্ডা রেখে আমার টার্গেট ছিল আমি যে কয়টাই পারি আমি সেই কয়টাই দাগাবো, মুদ্রা কথা আমি যে কয়টা পারি সেই কয়টাই দাগাবো, এক্সট্রা কোনো কিছু দাগানোর টাইম আমার নাই। আমি কি করছি খুব ঠান্ডা মাথায়, আমি যেহেতু বায়োলজি ভালো পারি সর্বপ্রথম বায়োলজিটা দিলাম, দেখলাম বায়োলজিটা ভালোই কমন আসছে, একদম রিল্যাক্সে আস্তে ধীরে ধীরে সুন্দর করে দাগায় গেলাম। আমার এখানে এত তাড়াহুড়া কিচ্ছু নাই, আমি যেহেতু বুঝে গেছিলাম যে কোয়েশ্চেনটা হার্ড হয়েছে, সো আমি অল্প দাগাইলে চান্স পাবো, এটা আমার একটা মেন্টালিটি ছিল। এবং আমি যেগুলো মোটামুটি মিনিমাম আমার মানে আমার ম্যাক্সিমাম কি তোমার ধরো 50% আমার শিওর ছিল যে আমার এটা হবে, সেগুলো কয়েকটা দাগাইছি, বাকি যেগুলো ছিল আমার মোটামুটি শিওরেই দাগানো হয়েছিল। তো এর কারণ হচ্ছে কি আমার এখানে 72টা দাগায় আমি কি করছি, আমি নেগেটিভটা কম খাইছি, কিন্তু আমার চিন্তা ছিল যে কোশ্চেন যেহেতু ভাই কঠিন হয়েছে সো কাটমার্ক এখানে কম হবে, আমার পরীক্ষার হলে এই চিন্তাটা আমার চলে আসছিল। এই জন্য আমি কি করছিলাম তোমার এমন কিছু কোশ্চেন ছিল যেগুলো হচ্ছে তোমার দেখে মনে হচ্ছে সহজ, বাট আমি এটা বুঝতে পারছিলাম যে এটা সহজ মনে হলো, এখানে আমি উত্তরটা করলে আমার ভুল হবে, তো এইরকম কোশ্চেনগুলো আমার স্কিপ করা হতো। তাহলে প্রথম কথা হচ্ছে আমি পরীক্ষার হলে কোশ্চেনটা কঠিন দেখে মাথাটা আমার ঠান্ডা ছিল, কারণ আমি বুঝতে পারছিলাম কঠিন কোশ্চেন কাটমার্ক কম আসবে। তারপর আসো আমার এখানে স্কিপ করতে পারছিলাম, তার মানে যে কোশ্চেনটা আমার দেখে মনে হচ্ছিল আমি যদি এখন আবেগে এখানে দাগায় ফেলি তাহলে হচ্ছে কি আমার এখানে একটা নেগেটিভ চলে আসবে, দ্যাটস ওয়াই আমি নেগেটিভ না খেয়ে আমি কি করছিলাম যে আমার যেগুলো স্কিপ করা যায় আমি সেগুলো স্কিপ করে আসছিলাম। সো তোমার এক্সাম হলে গেলে তোমার সবকিছু দাগাইতে হবে। অনেকেই তোমাকে বলে যে তুমি যদি 5টা কোশ্চেন ভুলে আন্দাজে উত্তর করে ফেলো, একটা হয়ে গেলেই তো হলো, তাই না, একটা হয়ে গেলে হলো না, বাট এটা আসলে কোনো স্ট্র্যাটেজি না ভাই। তো তুমি চেষ্টা করবা যেটা তুমি একদমই পারো না বা যেটা তোমার কাছে খুব বেশি কনফিউশন মনে হচ্ছে স্কিপ করে চলে আসো, জাস্ট স্কিপ করে চলে আসো। তো এই মানসিকতাটা আমার ছিল এবং 50% এফোর্ট দিছিলাম। 50% কোশ্চেনের উপর এফোর্ট দেওয়া, তার মানে যেহেতু এখানে আমার কোয়েশ্চেনটা কঠিন ছিল সো আমি কি করছিলাম 50% কোয়েশ্চেনের উপর খুব বেশি এফোর্ট দিয়ে আমি সুন্দর করে রিল্যাক্সে দাগিয়ে আসছিলাম। এবং আমার পরীক্ষার হলে ঢোকার সময় বা পরীক্ষার হলে ঢুকে বলতে আমার কোয়েশ্চেনটা পাওয়ার পর আমি সর্বপ্রথম যে কোয়েশ্চেনটা একবার একটু তাকিয়ে দেখি, তো দেখার পর মনে হয়েছে কঠিন, তখন আমার টার্গেট ছিল যে আমি 80টা কোয়েশ্চেন অ্যান্সার করবো। আমার টার্গেট ছিল কয়টা, 80টা কোয়েশ্চেন অ্যান্সার করবো। লাকিলি আমি হচ্ছে এখানে 72টা কোয়েশ্চেন অ্যান্সার করে আসছিলাম। তো 72টা কোয়েশ্চেন অ্যান্সার করছি ঠিক আছে, কিন্তু এই যে আমার স্কিপ করতে পারছিলাম, এই যে আমি নেগেটিভটা কম খাইছিলাম, এখানে যে আমার একুরেসিটা ছিল সেই একুরেসিটার কারণে কিন্তু আলহামদুলিল্লাহ আমার খুব বেশি কোয়েশ্চেন কাটা যায় নাই, আমি ওভারঅল 59.75 মার্কটা পেয়ে আসছি। তার মানে তোমার জিএসটি এক্সাম যে দিবা এখানে কঠিন কোয়েশ্চেন যদিও হয়ে যায় বাই এনি চান্স, তখন তোমাকে এই যে বললাম তোমাকে স্কিপ করা শিখতে হবে, তোমাকে আসলে ঠান্ডা মাথায় দাগাইতে হবে, তোমাকে 100টা দাগানোর প্রেশার নেওয়া লাগবে না, টার্গেট রাখবা 80টা দাগাও, 80টা দাগাইলেই দেখবা তোমার এখানে নেগেটিভ টেগেটিভ খেয়েও কিন্তু তোমার আলটিমেটলি 55-60 ইজিলি থাকবে, যেটা দিয়ে তুমি আরামসে গুচ্ছতে চান্স পেয়ে যাবা। বুঝাইতে পারলাম? সো এই যে কঠিন কোয়েশ্চেন হচ্ছে, কঠিন কোয়েশ্চেন হয়তো বা স্টুডেন্টদের জন্য ভালো না, আমার কাছে মনে হয় যে কঠিন কোয়েশ্চেন হলে যারা ভালো পড়াশোনা করে তাদের জন্য ভালো, তারা হচ্ছে অনেক কিছু স্কিপ করে হলেও তারা কিন্তু খুব রিল্যাক্সে চান্স পেয়ে যেতে পারে। তাহলে এটাই ছিল হচ্ছে কি আমার স্ট্র্যাটেজিটা। তো আশা করি রিল্যাক্সে প্রিপারেশন নেবে ইনশাল্লাহ। তো এখন এই যে খুব গুছানো ওয়েতে একদম স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে যারা প্রিপারেশন নিতে যাচ্ছ তাদের মনে হচ্ছে যে এখনো তোমার গুচ্ছের জন্য একদম টপ ক্যাটাগরি একটা প্রিপারেশন নেওয়া দরকার, তারা কিন্তু আমাদের গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স রিস্টার্ট 2.1টাতে এনরোল করতে পারো। এবং এটা হচ্ছে নিঃসন্দেহে বাংলাদেশে মানে গুচ্ছের জন্য যত প্রোগ্রাম আছে আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে পারি একমাত্র কোর্স যেখানে তোমার গুচ্ছের টপাররাই তোমাদেরকে গাইড করবে। কেননা এখানে তোমার গুচ্ছতে বিগত বছরে ফার্স্ট হওয়া মানে 23-24 সেশনে ফার্স্ট হওয়া তোমাদের মারুফ ভাইয়ের গাইডলাইন পাবা। তারপর আমার নিজেরও আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশন ছিল, তো আমার পজিশন থেকেও আমি তোমাদেরকে যথেষ্ট গাইড করব এবং পড়ানো তো আছে। এছাড়াও বাকি যারা আছে তোমার ভাইয়ারা সবাই কিন্তু ভাইয়া এখানে তোমাদেরকে যথেষ্ট পরিমাণে গাইড করে তাদের নিজেদের অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে ইনশাআল্লাহ পড়াবে। এবং এই কোর্সে তোমরা আর্কাইভ ক্লাস বা রেকর্ড ক্লাস পাচ্ছ, সেই সাথে লাইভ ক্লাস পাচ্ছ 26টা, ম্যাটেরিয়ালস হিসেবে পাচ্ছ পিডিএফ, জিএসটি লাস্ট ফাইল এবং পরীক্ষা থাকবে টোটাল এখানে 35টা। এবং এই কোর্সের ফিটা কিন্তু এখন পর্যন্ত 599 টাকা, 18 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তো যেহেতু তোমরা লাস্ট মোমেন্টে চলে আসছো সুতরাং তোমাদের কিন্তু এখন গাইডলাইনটা প্রচুর প্রয়োজন, এই জন্য আমরা কিন্তু এই কোর্সে
আমি, তোমাদের মারুফ ভাইয়া যে গত বছর গুচ্ছতে ফার্স্ট ছিল, এবং সাথে হচ্ছে তোমাদের তাহসিন আঞ্জুম আপু যে আমারই স্টুডেন্ট ছিল, আমাদের গতবার রিস্টার্ট 1.0 এর স্টুডেন্ট ছিল, এবং গতবার জিএসটিতে 710তম হয়ে বর্তমানে হাজী দানেশ এগ্রিকালচারে পড়তেছে। তো আমরা তিনজন হচ্ছে তোমাদেরকে যথেষ্ট পরিমাণে গাইড করবো এই কোর্সটাতে। সো ওভারঅল তোমরা আমার যে গুচ্ছের স্ট্র্যাটেজিটা, সেই গুচ্ছের স্ট্র্যাটেজিটা থেকে আশা করি তোমরা এইটুক জিনিস মনে রাখবা যে গুচ্ছের কোয়েশ্চন যেমনই হোক, তুমি যদি ভাইয়া একদম অ্যাকুরেসি মেনটেন করে দাগাইতে পারো, তোমার নিশ্চিত ভালো পজিশন ইনশাআল্লাহ চান্স পাবে। ঠিক আছে সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।